বৃষ্টি হওয়ার ফলে এখন অনেক স্বস্তি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেকেই বাসাতে বাইরে হইয়া বৃষ্টির জেগে একটু ভিজতে আছে, ঠান্ডা আবহাওয়ার জন্য একটু বাইরে ঘুরতে আছে। ওখান থেকে আম পারলাম, আমরা আম পেরে এখান খাচ্ছি। গরমে অতিষ্ঠ, সবাই দোয়া করছে, বৃষ্টির শত শত মানুষের দোয়া কাজে লাগছে। তপ্ত বৈশাখের রাতে কিছুটা তৃপ্ত হলো রাজধানী। বহুল প্রতীক্ষিত বর্ষণে গেল রাতে কয়েক দিনের তুলনায় কমে এসেছে তাপমাত্রা। বৃষ্টিতে ভিজতে রাতে অনেকেই এলাকার ছাদে ওঠেন, নামেন সড়কেও। লাখ লাখ টাকা দিয়ে গাছ আইনা লাগাই রাখছে, এই যে গাছটা মরে গেছে, এরকম আরো রোডের চারিপাশেই আছে। কারো মন চাইছে এভাবে করলে মনে হয় ভালো হবে, সেটা সেভাবেই করা হচ্ছে। নগর পরিকল্পনা বা কোনো কিছুই করা হচ্ছে না। বকুলের গাছটা যদি আমরা এরকম হাইটে রাখতে পারি, তার কিন্তু অনেক পাতা, এই পাতা দিয়ে সে সালোক সংশ্লেষণ করবে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, অক্সিজেন দিবে এবং তাপটা সরাসরি মাটিতে আসতে পারবে না। সবুজায়ন নীতিমালায় কোথায় কী ধরনের গাছ লাগানো হবে, স্কুল কলেজ উন্মুক্ত স্থানে একরকম, শিল্পাঞ্চলে আরেক রকম, জলের ধারে আরেক রকম। এবারে তীব্র তাপপ্রবাহ ভাবিয়ে তুলেছে নগর পরিকল্পনাকে। শোভাবর্ধক বৃক্ষরোপণ নয়, এবার শহুরে পরিবেশ ও মাটি উপযোগী গাছ লাগানোর পরিকল্পনা প্রয়োজন। সঙ্গে ইমারত নির্মাণে বৃক্ষরোপণ নীতিমালা যুক্ত করবার তাগিদ নগরবিদদের। এসব নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত। আর পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। টানা কয়েক সপ্তাহে তাপপ্রবাহের পর কিছুটা স্বস্তির বৃষ্টিতে ভিজিল রাজধানী ঢাকা। তীব্র দাবদাহে কয়েক সপ্তাহ ধরে নাকাল ছিলেন নগরবাসী। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। এতে গরম কমে আবহাওয়া শীতল হয় অনেকটা। কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিও হয়েছে। আরও জানাচ্ছেন জাভেদ আব্দুল্লাহ। অঝরে না হলেও তপ্ত বৈশাখের সন্ধ্যার পর কিছুটা তৃপ্ত হলো রাজধানী। বৃহস্পতিবার দিনে দুপুরে আবাস থাকলেও বৃষ্টি এলো বিকেল সন্ধ্যা পেরিয়ে। চাতক চোখের অপেক্ষায় ফুরালো ইট আর কংক্রিটের শহরে। ততক্ষণে আকাশ ফুরে বৃষ্টি নেমেছে, নগর মন হৃদয়ে জাগিয়েছে আশার কাঁপন। তাপপ্রবাহের পর অধরা বৃষ্টি যখন ধরা দিল, তখন উচ্ছ্বসিত প্রাণ হয়তো বলেছে, মেঘ তোর সঙ্গে যাব, হাওয়ায় ভেসে শিল কুড়াবো, তারপরও সঙ্গে যাব ঠান্ডা হাওয়ায় প্রাণ জুড়াতে। বৃষ্টি হওয়ার ফলে এখন অনেক স্বস্তি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। নগরবাসী বলছেন, শহুরে তপ্ততা কমলো, ক্ষণিকের জন্য হলেও দক্ষিণা বাতাসকে সাথে নিয়ে পরিবেশ অনেকটা স্নিগ্ধ আর স্বস্তির হয়ে উঠেছে। এই কয়েকদিনে যা গরম গেছে, সাধারণ মানুষ খুব কষ্ট পাইছে। ঠিক আছে, গরমে অতিষ্ঠ, সবাই দোয়া করছে, বৃষ্টির শত শত মানুষের দোয়া কাজে লাগছে। এতদিন গরমে অবস্থা অনেক খারাপ ছিল, কাজ করতে অনেক কষ্ট হয়েছে, এখন খুবই ভালো লাগতেছে এবং আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না। আর বৃষ্টি বিলাসীরা বলেছেন, এটা বহুল প্রতীক্ষিত বর্ষণ, জমিনে নেমে এসেছে প্রশান্তির বাড়িধারা। ওখান থেকে আম পারলাম, আমরা আম পেরে এখান খাচ্ছি। অনেকেই বাসাতে বাইরে হইয়া বৃষ্টির জেগে একটু ভিজতে আছে, ঠান্ডা আবহাওয়ার জন্য একটু বাইরে ঘুরতে আছে। বৃষ্টিটা হওয়ার কারণে খুব ভালো লাগতেছে। রাতেই কয়েকবার বজ্রের জলকানিতে আলোকিত হয়ে ওঠে আকাশ। তারপর আকাশের ভারিক্কি মুখ যেন এক চিলতে হাসিতে রূপ নেয়। বৃহস্পতিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি উপভোগে অনেকে বাসা থেকে বেরও হয়েছেন। পূর্বাভাস অনুযায়ী আগামী 5 থেকে 6 মে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়তে পারে। জাভেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। অপরিকল্পিত নগরায়নে শহর থেকে ধীরে ধীরে কমছে বৃক্ষ। পরিবেশ অধিদপ্তর কিংবা সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ প্রকল্পগুলোতে যে গাছ লাগানো হয়, সেগুলোর বেশিরভাগই শোভাবর্ধক। উদ্ভিদ ও নগরবিদরা বলছেন, শহরের বায়ু দূষণমুক্ত রাখতে এসব বৃক্ষের ভূমিকা একেবারেই নগণ্য। তাই ঢাকার মাটির সঙ্গে মানানসই বৃক্ষরোপণের পরামর্শ তাদের। জয়নাল আবেদিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। মাটির কোলে মাথা তুলে দাঁড়িয়েছে লাখো ইমারত। নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, যত দূর চোখ যায় কেবলই আকাশ ছোঁয়া দালান। এত এত দালানের ভিড়ে হুমকিতে প্রাণ প্রকৃতি। ক্রমশই হারাচ্ছে প্রাকৃতিক শীতলতা। তিলোত্তমা শহর হয়ে উঠেছে তপ্ত। সবুজ আচ্ছাদিত এলাকা কমে যাওয়ায় ধীরে ধীরে বৃক্ষের ছায়া থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। লাখ লাখ টাকা দিয়ে গাছ আইনা লাগাই রাখছে, এই যে গাছটা মরে গেছে, এরকম আরো রোডের চারিপাশেই আছে।
কিন্তু দেখা গেছে এই গাছে কোনো আপনি কোনো ছায়াও দিতেছে না, কোনো ফুল ফলও দিতেছে না। সে কারো মন চাইছে এভাবে করলে মনে হয় ভালো হবে, সেটা সেভাবেই করা হচ্ছে। এখানে সেই অর্থে কোনো প্রকার পরিকল্পনা বলেন, নগর পরিকল্পনা বা কোনো কিছুই করা হচ্ছে না। শহরে নিধনের বিপরীতে রোপণ করা হয়েছে খুবই কম গাছ, আর রোপণের সময়ও বিবেচনায় রাখা হয়নি মাটির ধরনের বিষয়টি। ঢাকার লালমাটিতে ভালো জন্মাবে এমন বৃক্ষ হলো শাল, চালতা, আমলকি, গজারি, বকুলসহ বিভিন্ন দেশীয় প্রজাতি। কিন্তু বাস্তবতা হলো কোটি কোটি টাকা ব্যয় করা পরিবেশ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের প্রকল্পগুলোতে এসব বৃক্ষরোপণ করা হয়নি। বরং ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় এসব বৃক্ষের পরিবর্তে রোপণ করা হয়েছে শোভাবর্ধক বনসাই, পাইন, বাগানবিলাস ও টগরের মতো গাছ। 2017 সালে সড়ক ও জনপথ বিভাগ নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে চীন ও তাইওয়ান থেকে এমন উচ্চমূল্যের বনসাই গাছ এনে লাগিয়েছিল এই বিমানবন্দর সড়কে। কিন্তু দেশের মাটি ও পরিবেশের সঙ্গে মানানসই না হওয়ায় সে সময় তৈরি হয়েছিল নানা সমালোচনা। উদ্ভিদ ও পরিবেশবিদরা বলছেন এ ধরনের উচ্চমূল্যের গাছ যেমন আর্থিকভাবে ক্ষতি করছে রাষ্ট্রকে, তেমনি এই ঢাকার বায়ুমান উন্নয়নে রাখতে পারছে না কোনো প্রকার ভূমিকা। রোড মিডিয়ানগুলোতেও যদি এমন গাছগুলা বুশি গাছগুলা ধরি বকুলের গাছটা যদি আমরা এরকম হাইটে রাখতে পারি, তার কিন্তু অনেক পাতা, এই পাতা দিয়ে সে সালোক সংশ্লেষণ করবে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, অক্সিজেন দিবে এবং তাপটা সরাসরি মাটিতে আসতে পারবে না। একই সাথে ট্রান্সপিরেশনের সময় কিছু হিট লস করে ওই জায়গাটা ঠান্ডা রাখবে। বন বিভাগের তথ্যমতে পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের মোট আয়তনের 25% বনাঞ্চল থাকা অপরিহার্য, কিন্তু রয়েছে প্রায় 12.8%। এছাড়া একটি আদর্শ নগরে সর্বনিম্ন 20% সবুজ থাকা প্রয়োজন, কিন্তু ঢাকার উত্তর সিটিতে 14 আর দক্ষিণ সিটিতে রয়েছে 10%-এরও কম, আর তাও উদ্যান কিংবা পার্ক কেন্দ্রিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক গবেষণায় দেখা গেছে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার 58% গাছই বিদেশি প্রজাতির। শোভাবর্ধক উদ্ভিদ রয়েছে 33%। এছাড়া ঢাকার সড়কপথে রোপণ করা অধিকাংশ গাছই পরিচর্যার অভাবে ধুঁকছে। পাশাপাশি ছায়াদানকারী বৃক্ষগুলো ব্যক্তি পর্যায়েও অবহেলিত। ভবন নির্মাণের ক্ষেত্রে বৃক্ষরোপণের জন্য কোনো জায়গায় রাখা হচ্ছে না। এক্ষেত্রে ইমারত নির্মাণে বৃক্ষরোপণ নীতিমালা থাকা প্রয়োজন মনে করেন নগর পরিকল্পনাবিদরা। সমস্ত গাছের কারণে পাখি, প্রজাপতি অথবা জীববৈচিত্র্য অন্যান্য প্রাণী ভীষণভাবে প্রাণ সংহারী। সবুজায়ন নীতিমালায় কোথায় কী ধরনের গাছ লাগানো হবে, স্কুল কলেজ উন্মুক্ত স্থানে একরকম, শিল্পাঞ্চলে আরেক রকম, জলের ধারে আরেক রকম। এবারের তীব্র তাপপ্রবাহে টনক নড়েছে নগরবাসীর। গাছ না থাকায় অস্বাভাবিক গরমে দিশেহারা হয়েছে পথে নামা মানুষ। পরিস্থিতি সামাল দিতে এবার পরিবেশ ও মাটি উপযোগী বৃক্ষরোপণের পরিকল্পনা করেছে সরকার। পাশাপাশি গাছের পরিচর্যায় মালিও নিয়োগ দিচ্ছে সিটি কর্পোরেশন। গতবার সিএচও দেখার পরে প্রেসার দিয়ে আমরা 2 জন এখন সুপারভাইজার নিয়োগ করেছি, আর 47 জন মানিয়ে নেওয়ার জন্য আমাকে টেন্ডার দিয়েছে। দেশীয় গাছপালাকে ঘিরে জন্ম নেয় ও বেড়ে ওঠে অনেক ধরনের লতাগুল্ম। আবার এসব দেশীয় গাছের উপর নির্ভর করে নানা ধরনের পাখি ও কীটপতঙ্গের বসবাস। তাই সবকিছু বিবেচনায় রেখেই বৃক্ষরোপণ প্রকল্পগুলো হাতে নেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এদিকে অপরিকল্পিত নগরায়ন আর পরিবেশ বিনষ্টকারী প্রকল্পে গরম বাড়ছে রাজশাহীতে। সবুজায়নে বছরে কোটি কোটি টাকা খরচেও সুফল মিলছে না। ভূত্বকের উষ্ণতা বৃদ্ধিতে গরম ও খরতাপের সময়কাল বাড়ছে নগরে। ভবিষ্যতের নগর পরিকল্পনায় পরিবেশ নিয়ে সতর্ক হবার পরামর্শ বিশেষজ্ঞদের। নগর সবুজায়নে জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ বিশিষ্ট নাগরিকদের। সজীব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। নগরীর পথে চোখ মেলে তাকালেই দেখা যায় সবুজ আর সবুজ, ছাতি, মেহগুনি, আকাশমণি কিংবা কড়ই, পাশাপাশি সোনালু, কৃষ্ণচূড়া, জারুল। বড় বড় বৃক্ষে আচ্ছাদিত শহরের অনেকখানেই ডানা ছড়িয়ে আগলে যাচ্ছে অগ্নিবর্ষণ।
পথে প্রান্তরে তারই ছায়াতলে ক্লান্ত শরীর জুড়িয়ে নেয় প্রাণ। দিনের পর রাত এলেও এখানেই ঠাঁই নিতে হইচই বাঁধে শত প্রাণের। তবু মাথার উপর গনগনে সূর্যের বলয়রশ্মির তীব্রতায় নগর জুড়ে ওষ্ঠাগত প্রাণ। নাকাল শ্রমিক, দিনমজুর। পরিবেশবিদেরা বলছেন রেকর্ড তাপমাত্রার সাথে অনুভূত গরমের প্রভাব বেশি এই নগরে। তাতে গরম কমাতে খুব বেশি প্রভাব রাখে না 96.72 বর্গ কিলোমিটারের এ নগরীর 47.39 কিলোমিটার রাস্তার পার্শ্ব পরিবেশ আর সড়ক দ্বীপে লাগানো গাছ। বছরে 40 থেকে 50 হাজার গাছ রোপণের পাশাপাশি এর পরিচর্যায় নগর কর্তৃপক্ষের ব্যয় হয় 1.5 কোটি টাকা। বিগত 6 বছরে 9 কোটি টাকা পরিচর্যা ব্যয়ে নগরে 2,40,000 গাছ রোপণ করেও শান্ত হয়নি রাজশাহীর প্রতিবেশ। এটা কোনোভাবেই পরিকল্পিত নগরায়ন না, অপরিকল্পিত নগরায়ন। এবং এই অপরিকল্পিত নগরায়নের নামে আমরা গাছপালা কেটে পরিবেশকে ধ্বংস করছি। রাস্তা প্রশস্ত হচ্ছে, আর পাশাপাশি যে পরিমাণ গাছ আগে ছিল সেই গাছ এখন নাই। এই পরিবেশ বিশেষজ্ঞর মত, গরমের এই প্রভাব বৈশ্বিক। তবে পদ্মা নদীর শুষ্ক বালুচর, নগরের পুকুর জলাশয় ভরাট, অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভের পানি উত্তোলন আর অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন এই অঞ্চলে স্থায়ী হচ্ছে তীব্র ও অতিতীব্র তাপদাহের সময়কাল, যার ধারাবাহিকতায় গেল 30 এপ্রিল 52 বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে 43 ডিগ্রিতে পৌঁছেছে রাজশাহীর তাপমাত্রা। পার্শ্ববর্তী দেশ দিল্লিতে প্রতি বছরে গ্রীষ্মকালে বাংলাদেশের তুলনায় তাপমাত্রা সেখানে কয়েক ডিগ্রি বেশি থাকে। দিল্লির এই প্রভাবের এই তাপগুলো এই রাজশাহী, খুলনা এই এলাকাগুলোর তাপমাত্রা গতানুগতিক দেশের অন্যান্য জেলার চেয়ে বেশি থাকে। 2008 থেকে ভূমির ব্যবহার বৃদ্ধি পায় রাজশাহী নগরীতে। প্রশস্ত হয় সরু গলিপথ, অন্যান্য সড়ক হয়েছে 4 লেন, নগরে বাড়ছে বহুতল ভবনও। তাতে 2022 সালে রাজশাহী সিটি কর্পোরেশন, উইকলি সাউথ এশিয়া, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের যৌথ গবেষণায় নগরীর 19, 24, 25 ও 28 সহ 9টি ওয়ার্ডকে সবচেয়ে উষ্ণ দেখানো হয়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের গবেষণা বলছে, গেল 2 দশকে রাজশাহীতে সবুজের আচ্ছাদন কমেছে 24%, আর 11% জলাশয় কমে নেমেছে 4%। এছাড়া 16% নগর বৃদ্ধি পেয়ে হয়েছে 35%। এতে নগরের ভূত্বকের তাপমাত্রার গড় বেড়েছে 9.83%। ফলে বাড়ছে গরমের অনুভূতি। গ্রিন এরিয়া রেশিওর কথা যদি বলি, 1999 সালে ছিল 49%, সেটা হচ্ছে গিয়ে এখন অলমোস্ট 25%-এর মতো আছে। তো দেখা যাচ্ছে যে আমার বিল্ড আপ এরিয়াগুলো বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সাথে হচ্ছে গ্রিন এরিয়াটা কমে যাচ্ছে। সেজন্য হচ্ছে যে আমরা যে টেম্পারেচারটা এখন ফিল করতেছি সেটা হচ্ছে অনেক বেশি ফিল করতেছি। এ অবস্থা উত্তরণে সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা বলছেন, নগর সবুজায়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন তারা। আমাদের লক্ষ্য থাকে প্রতি বছরই প্রায় 50,000 গাছ যেন আমরা রোপণ করতে পারি। আমার মনে হয় যে রোডস অ্যান্ড হাইওয়ে, আরডিএ, সামাজিক বন বিভাগ তাদেরও একটি ভূমিকা রয়েছে। তারাও যদি এগিয়ে আসে, শহরের বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে যদি বৃক্ষরোপণ করে, তাহলে শহরটা আরও সুন্দর, সবুজ, নির্মল বাতাসের শহর হিসাবে প্রতিষ্ঠা পাবে বলে আমি মনে করি। পরিবেশবিদরা বলছেন, একটি গাছ কাটলে লাগাতে হবে আরও 3টি গাছ। গেল 2 দশকে সেখানে রাজশাহী সিটি কর্পোরেশনে বেড়েছে 19% নগরায়ন। এতে একাধিক আবাসিক এলাকা এবং বহুতল ভবনের সংখ্যা বেড়েছে। তাতে কতগুলো গাছ কাটা পড়ল, সে প্রশ্নের উত্তরে অভিমানে মুখ ফিরিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। তবে সামাজিক বন বিভাগ বলছে, পদ্মার মধ্যচরে তারা লাগিয়েছেন 1,20,000 গাছ। রাকিবুল হাসান, এখন রাজশাহী। তাপপ্রবাহ আর অনাবৃষ্টিতে দিনাজপুরে লিচুর ফলন কম হতে পারে 40% পর্যন্ত। ফলন বাঁচাতে শঙ্কিত কৃষকদের ভোরে আর সন্ধ্যায় প্রতিদিন সেচ দেবার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দিনাজপুর ঘুরে আশিকুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। অন্য বছর এ সময়ে ফলের ভারে নুয়ে পড়ত দিনাজপুরের লিচু গাছ। ফল বাঁচাতে দিতে হতো বাঁশের খুঁটি।
অথচ এবছর গাছে লিচুর সংখ্যা খুবই কম, কোনো কোনো ডাল একেবারেই ফলশূন্য। এবারও ফল বাঁচাতে লড়াই করতে হচ্ছে কৃষকদের। কৃষকরা বলছেন, এক দশকের মধ্যে এবার ফুল এসেছিল সব থেকে বেশি, কিন্তু মৌসুমের শুরুতেই অনাবৃষ্টি আর তাপপ্রবাহের ধাক্কা। সাধারণত 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস লিচুর জন্য আদর্শ আবহাওয়া, কিন্তু এবছর তাপমাত্রার পারদ ছুঁয়েছে 40-এর কোটা, কখনো তার চেয়ে বেশি। তাই আশঙ্কা এবছর 40% ফলন কম মিলবে। মুকুট আসলো, আসার পরে রোদের তাপমাত্রায়, তারপরে আকাশের পানি পাওয়ার কারণে সব জলি পুড়ি একবারে ছারখার। কোনো জায়গায় একটু কম বেশ টেকছে, তাছাড়া নিচুর নাই, ফল নাই, গাছপালা মরে গেছে। সারা বছর যে আমরা বাগান চাষ করলাম, যে স্প্রে দিলাম, সার দিলাম, কীটনাশক দিলাম, সব বাগান নিজস্ব না, লিস্ট দেওয়া আছে। 2 বছরের টাকায় আমরা গতবারও মার গেছে, এইবারও মার। বর্তমানে যে তাপদাহ, এই কারণে লিচুর মুকুলের বোঠা লিচুর যে আসে ওইটা নরম হওয়ার কারণে অনেক লিচু পড়ে যাচ্ছে। কদিন পরেই শুরু হবে মধুমাস জ্যৈষ্ঠ। লাল রঙের টসটসে লিচুতে ভরে ওঠার কথা দিনাজপুর, কিন্তু মাথায় হাত পড়েছে বাগান কেনা ব্যবসায়ীদের। যারা ইতোমধ্যে বাগান কিনেছেন তারা লোকসানের আশঙ্কায় দিন গুনছেন। কিছু ব্যবসায়ী ফলন দেখে কয়েকদিন পর সিদ্ধান্ত নেবেন। আমি দেখছি যে আসলে কি পরিমাণ গুটি টিকে যায়, তার উপর ভিত্তি করে এটার দাম কেমন হবে বা এটার আসলে ফলপ্রসূ হবে কিনা, এটার উপরে ডিপেন্ড করে এখন পর্যন্ত আমার ব্যবসাটাকে আমি থামিয়ে রেখেছি। যেটা আশা করছিলাম, কুল তো আসলো, সব জ্বলে পড়বে, সরকার আবার অনেক সার বিষ হাফিজাবি দিছি, সব তো অনিশ্চ হয়ে গেল। সুস্বাদু লিচুর একমাত্র জেলা দিনাজপুর। এই জেলার 13 উপজেলাতেই কম বেশি লিচু হয়, তবে সবচেয়ে নামকরা হলো সদর উপজেলার মাসিমপুর ও বিরল উপজেলা। এবছর 5490 হেক্টর জমিতে চাষ হচ্ছে লিচুর। এর মধ্যে বোম্বাই জাতের লিচু 3238 হেক্টর, মাদ্রাজি 1078 হেক্টর, চায়না 3 707 হেক্টর, বেদানা 310 হেক্টর, চায়না 2 132 হেক্টর এবং কাঁঠালি জাতের লিচু আবাদ হয়েছে 24 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 32,117 টন। কৃষি বিভাগ বলছে, এখন যে অবস্থায় আছে তাতে পর্যাপ্ত পরিমাণে ভোরবেলা এবং সূর্য ডোবার পর সেচ দিলে রক্ষা পাবে সবচেয়ে রসালো এই মৌসুমি ফল। লক্ষ্যমাত্রা অর্জনেও সেরকম প্রভাব পড়বে না দাবি কর্মকর্তাদের। স্বাভাবিক ঠান্ডা পানি যদি স্প্রে করে গাছের পাতায়, গাছের ফলে, তাহলে এই তাপটা অনেকটা ভারসাম্য অবস্থায় থাকবে এবং গাছ স্বাভাবিক থাকবে। এবং এখন পর্যন্ত সেই ব্যাপক হারে ফল ঝরে যাওয়া কোথাও আমরা সেরকম দেখছি না। তবে তাপ প্রবাহে সুবিধাও যে হয়নি তা নয়। অতিরিক্ত গরমে এবার পোকার আক্রমণ অনেকটাই কম, এতে কীটনাশকে কিছুটা সাশ্রয় হয়েছে। এত ধরনের লিচুর মধ্যে মাদ্রাজি লিচুতে রং ধরবে আর 12 থেকে 15 দিনের মধ্যে, তারপরেই লাল সবুজে ভরে যাবে পুরো দিনাজপুর। এবছর যে পরিমাণ ফুল এসেছিল প্রত্যেকটি লিচু গাছে, তাতে আশায় বুক বেঁধেছিলেন দিনাজপুরের হাজারো কৃষক। কিন্তু অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারণে একদিকে যেমন লিচুর মুকুল পুড়ে গেছে, অন্যদিকে ঝরে যাচ্ছে লিচুর গুটিগুলো। আর এতে করেই স্বপ্নভঙ্গের আশঙ্কায় পড়েছেন কৃষকেরা। কৃষকরা বলছেন, এবারে 40% পর্যন্ত কম হতে পারে লিচুর উৎপাদন। আমিরুল বাপ্পি, এখন দিনাজপুর। ফেলে দেয়া প্লাস্টিক পণ্যের রিসাইক্লিং শিল্প নতুন আশা বরিশালের অর্থনীতিতে। পুনর্ব্যবহারযোগ্য সব প্লাস্টিকের প্রতি কেজির দাম 48 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। এই খাতকে এগিয়ে নিতে সরকারের নজরদারি এবং সহযোগিতার দাবি ব্যবসায়ীদের। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিতে যোগ হতে পারে নতুন মাত্রা। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। সকাল হতে না হতেই ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন নগরীর অলিগলি ও বাসাবাড়িতে পুরনো প্লাস্টিকের সন্ধানে। পুরনো ভাঙাচোরা প্লাস্টিকের পণ্য কেনেন তারা। এই যেমন কালু হাওলাদার, দীর্ঘ 8 বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত, যা দিয়েই সংসার চলে তার। আমরা বিভিন্ন সময় প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহার শেষে সেগুলো ফেলে দেই। অনেকেই আবার সেগুলো সংরক্ষণ করে নামমাত্র মূল্যে বিক্রি করেন এসব ফেরিওয়ালাদের কাছে। এসব পণ্য কোথায় যাচ্ছে কিংবা এর বাজার মূল্যই বা কত, সেটাই জানার চেষ্টা করব আজ। এসব প্লাস্টিক পণ্য কিনে খুচরা দোকানদারদের কাছে নিয়ে যান ফেরিওয়ালারা। দ্বিতীয় ধাপে সেই পণ্য প্রকারভেদে বেচা হয় 30 থেকে 40 টাকা কেজি দরে। শুধুমাত্র নগরী থেকেই নয়, বরিশাল বিভাগের বিভিন্ন জায়গা থেকে সড়ক ও নৌপথে আসে পুরনো জিনিসপত্র, যেখানে কাজ করেন অসংখ্য শ্রমিক। 1200, 2000, 1500 এরকমের মাল কিনি। 200, 400, 500, কোনো দিন ভালো যায়, খারাপ যায়। ফ্লাইট বাড়ি দিয়ে কিনি, রোড দিয়ে কিনি, কিনে আমরা দোকানে নিয়ে বিক্রি করি। তাদের নিয়ে যদি আমরা 20 টাকা করে নিয়ে কিনি, তাদের আমরা 25 টাকা করে নিয়ে বেশি। গ্রাম থেকে বা বিভিন্ন জায়গায় শহরের ভিতরে বিভিন্ন এলাকা দিয়া
কাজকর্ম করে সারাদিন বসে এগুলো কিনে আনো, ওরা কিনে না আমাদের কাছে বিক্রি করে। ট্রলার আইলে সাইডে কিন্তু যদি মাল হয় আমাদের, ঠিক আছে, আমরা এই মাল উড়াই যদি সময় থাকে কাটার চালাই এই মেশিনে গুঁড়ো করে তারপর যেই মাল বেশি হয় তারপর আমরা ঢাকা চালান করি। ওই যে মেশিনে নিয়ে মালগুলো বাছা হয়, বাছতে তারপরে মালগুলো কাটি, মেশিনে কাটতে ওই আবার গাড়ি লোড দেওয়া হয়। বিভিন্ন ধাপ পেরিয়ে এসব প্লাস্টিক পণ্য আসে কারখানায়, যেখানে ঢুকলেই চোখে পড়বে ফেলে দেয়া সেই প্লাস্টিক নিয়ে বিশাল কর্মযজ্ঞ, যা প্রকার ভেদে ও রং অনুযায়ী আলাদা করা হচ্ছে। এসব প্লাস্টিক পণ্য পুনর্ব্যবহারযোগ্য হবার পর প্রতি কেজির দাম দাঁড়ায় 48 থেকে 50 টাকা। বরিশালে এমন রিসাইকেলিং কারখানা আছে 6টি। এসব কারখানা থেকে প্রতি মাসে 300 থেকে 400 টন পণ্য ঢাকায় পাঠানো হয়, যার বাজার দর 1.5 থেকে 2 কোটি টাকা। সরকার যদি কিছু টাকা পয়সা আমাদেরকে ঋণ হিসেবেও দেয়, আমরা আরও এটা ভালো করার চেষ্টা করব, যাতে আরও মানুষ এই কাজ দিয়ে করিয়া কর্মসংস্থানের একটা সুযোগ পায়। এই মালগুলো আমরা কালেক্ট করি, আমাদের কাছে আসে, আর এখানে যারা আছে নিম্ন মধ্যবিত্ত লোকেরাই মোটামুটি কাজ করে, এরা বেতন পায়, এই বাচ্চা কাচ্চা পড়ালেখা করায়, সংসার চালায়। দেশে প্লাস্টিক রিসাইকেলিংয়ের হার দিন দিন বাড়ছে। এতে প্রকৃতি ও পরিবেশ যেমন ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে, তেমনি অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ হচ্ছে দেশ। প্রাকৃতিক যে ক্ষতিগুলো আছে, অর্থাৎ নদী বা নালাতে প্লাস্টিক পণ্য বর্জ্য আমরা ফেলে যে সকল সমস্যা তৈরি করে, বিশেষ করে বর্ষার সময়, সেগুলো থেকে যেমন আমরা রক্ষা পাবো, একইভাবে আমাদের কিন্তু পরিবেশ রক্ষা পাবে, এবং অন্যভাবে আমরা বলতে পারি আমাদের কিন্তু মানুষের যে অর্থনৈতিক কার্যকলাপ সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। ফেলে দেয়া কিংবা নামমাত্র মূল্যে বিক্রি করা সেসব প্লাস্টিকের পণ্যগুলো 2-3 হাত ঘুরে আসছে সব প্লাস্টিকের কারখানায়, যেখানে এনে সেগুলো বিভিন্ন গ্রেডে কিংবা রং অনুযায়ী বাছাই করা হচ্ছে। এক্ষেত্রে কাজ করছে পুরুষদের পাশাপাশি নারীরাও, যার ফলে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। বরিশাল নগরীতে সব প্লাস্টিকের কারখানায় কাজ করছেন প্রায় 300 থেকে 350 শ্রমিক। পরিবেশ দূষণের হাত থেকে রক্ষার পাশাপাশি এই খাতে লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা। অমিত হাসান, এখন বরিশাল। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি প্রবেশের চেষ্টা ইউরোপে গাঢ় করছে অভিবাসন সংকট। গেল 6 বছরে এভাবে ইতালিতে যাবার স্বপ্নের অপমৃত্যু হয়েছে 200-র বেশি মাদারীপুর এবং শরীয়তপুরবাসীর। বিদেশের মাটিতে নির্মম নির্যাতন সইতে না পেরে সহায় সম্বল হারিয়ে দেশে ফেরত আসার সংখ্যাও নেহায়েত কম নয়। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আব্দুল্লাহ। ভূমধ্যসাগর হয়ে ইতালি উপকূলে বিপজ্জনক সমুদ্র যাত্রা, যেটি বাংলাদেশের কিছু জেলার অভিবাসন প্রত্যাশীদের কাছে গেম নামে পরিচিত, যা শুরু হয় ভাসমান নৌকা দিয়ে। মাদারীপুর শরীয়তপুর থেকে যেতে হবে ইতালি, উপায় গেম হাউস। শব্দগুলোর সাথে পরিচিত হতে আমাদের যাত্রা শরীয়তপুরের পথে। 3 করা জায়গা আমি 6 লাখ টাকা বিক্রি করে লাইছি। বেচার পরে ওরে 5 লাখ টাকা দিলাম। যেদিন দিছি এর পরের দিন কইল কি ইয়াতে উঠাই দিম, শিপে উঠাই দিম। দালালের সাথে কথা বলছি, অনেক কি আমার 8 লাখ টাকা লাগবো গেম দিতে। 8 লাখ দেশ আনতে লাগবে 2 লাখ, আর যদি ওই জায়গাতেই গেম দেই তাহলে 8 লাখ টাকা ছাড়। উন্নত জীবনের জন্য ঝুঁকি নিয়ে অবৈধ পন্থায় কষ্ট করে বিদেশ যাত্রা করেছেন এ অঞ্চলে এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। সোহেল সর্দার তার বর্ণনাও দিলেন। অভাবে তাদের বসবাসের স্থান যেমন নুয়ে পড়েছে, তেমনি শোকে ভেঙেছে বুকের পাঁজর। ওই দেশে ঠিক মতন খাওয়ান দেয় নাই, কয়েকদিন পরে দেশে পাঠাইবো বলে আবার জেলখানায় নিছি। জেলখানায় নেওয়ার পরে আবার টাকা লাগছে 2 লাখ করে। দুবাই থেকে আমাদের মিশন নিল, মিশরে আসছিলাম একদিন পর তারপর নিল আমাদের ওই লিবিয়া ভেঙ্গাজিতে। সাগর পারে ভোট ছাড়বো, কিছুখানি গেছি মতো নেই, ভোট ফেটে গেছিল। মাদারীপুর শরীয়তপুরের এই জনপদে নানা স্থানে ইতালি শব্দটি লেখা আছে। এতে সহজেই অনুমান আর আন্দাজ করা যায় যে সেদেশ থেকে এই জেলাগুলোতে বিশাল অঙ্কের বৈদেশিক আয় বা রেমিটেন্স আসে। পাশাপাশি ইতালিতে স্থায়ীভাবে বসবাসের জন্য ভূমধ্যসাগরে গেমে যুক্ত হয়ে অবৈধ পন্থা অবলম্বন বা ডানকি পদ্ধতিতে এজেন্সি আর দালাল দৌরাত্বে যে হারে মানুষ মারা যাচ্ছে, তাতে করে এই অঞ্চলের জনপদের মানুষের চোখে মুখে চিন্তার ভাঁজ পড়েছে বিপদরেখার মতো। এমন খবরের কাগজেও শিরোনাম হয় বারবার। কিভাবে মানুষ মরে যায়, সাগরে ডুবে যায় স্বপ্নগুলোকে বাঁচাতে।
ভুক্তভোগী তেমনই এক মা বিড়বিড় করে বলছিলেন, আমার ছেলে মরেনি, এই পথে দালালি তাকে লোভ দেখিয়েছে। আমার বাবারে যখন গেমে দেবে না তখন আমার কাছে বলছে, ও মা এই যে আমাকে আজকে নিয়ে যাবে। এখন স্থানীয়রা জানান, দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটলেও অবৈধ পথে ইতালি যাওয়ার প্রবণতা কমেনি অল্প বয়সী তরুণ ও যুবকদের মধ্যে। 2000 সালের পর থেকে এলাকার লোকগুলো আবার অন্য পথ বেছে নিয়েছে, নদীপথ, যেটা হচ্ছে লিবিয়া দিয়ে। 2015 সালের পর থেকে মাদারীপুরে 340টির বেশি মানব পাচারের মামলা হয়েছে। পাশাপাশি বিচার হয়েছে এমন সংখ্যা খুবই কম। যারা পুলিশ সুপার বলছেন, মানব পাচার রোধে কাজ করছে পুলিশ। এত ভিক্টিমাইজেশন হওয়ার পরেও কিন্তু লোকজন কিন্তু থেমে নাই, তারা কিন্তু অবৈধ পথে তারা যাচ্ছে। বৈধ যে দেশে ভিসা দেয় সেই সব দেশেই এবং বৈধ পথে আপনাদের যাওয়া, তা নাহলে এই নির্যাতনগুলো থেমে থাকবে না। মামলাগুলোর বিষয়ে আমাদের হাতে এখনও কিছু মামলা আছে, আমরা তদন্ত করছি এবং কিছু মামলা আমরা জানি আবার হবে, কারণ এই অপরাধগুলো একেবারে থেমে গেছে, বিষয়টা এরকম না। আর মন্ত্রী বললেন, কালো তালিকা হচ্ছে এজেন্সির ব্যাপারে। সঠিক তথ্য নিয়ে এবং আমরা এগুলোর ব্যাপারে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করতেছি। যেখানেই সমস্যা হবে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব। ব্র্যাকের কর্মকর্তা বলছেন, যুবকরা মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে, আর এই পথে সারা বছরই একটা শক্তিশালী সিন্ডিকেট তাদের উৎসাহিত করে। শুনলে অবাক হবেন, শরীয়তপুরে আপনি একটা গ্রামের নাম পাবেন ইতালিপাড়া। তারা অন্যকে প্রলুব্ধ করে, অমুক দিন আমাদের একটা নৌকা ছাড়বে, অমুক দিন গেম হবে। এখন মারা যে যায়, প্রাণহানির ঘটনা ঘটে, আপনি সেইগুলো তো আসলে কেউ দেখে না, বাচ্চা জানে না। তারপর যদি সে কোনোভাবে পৌঁছায়, তাকে কিন্তু গ্রেপ্তার বা অনিয়মিত পন্থায় থাকার কারণে আনডকুমেন্টেড একটা অমানবিক জীবনযাপন করতে হয়। শুধু একটু বেশি উপার্জনের জন্য দেশের মানুষ ইতালি যেতে চান। তবে দক্ষিণাঞ্চলের জেলার তরুণরা বলছেন, তারা অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি যেতে আগ্রহী নন। এমন মানসিকতা গড়ে উঠলে কমে আসতে পারে ভূমধ্য সাগরে নির্মম প্রাণহানি। জাবেদ আব্দুল্লাহ, এখন শরীয়তপুর। তাপপ্রবাহে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকদিন ধরেই সরবরাহ স্বাভাবিক নেই সৈয়দপুরের বাজারে। এতে দাম কিছুটা বাড়তি। বিস্তারিত জানাতে সৈয়দপুর পৌর পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, সৈয়দপুরের বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? সবজির দাম নিয়ে ক্রেতারা কি বলছেন এবং ব্যবসায়ীরা দাম কমবার কোনো সম্ভাবনার ইঙ্গিত জানিয়েছেন কিনা, বিস্তারিত বলবেন। আবির, যেহেতু গত বেশ কয়েকদিন ধরে একদম তাপপ্রবাহ চলছে এবং এটা তাপ কমছে না, আমরা এর মধ্যে দেখেছি যে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং এর মধ্যে দাম কমার আসলে কোনো সম্ভাবনার কথা ব্যবসায়ীরা বলছেন না, বিশেষ করে চাষিরা বলছেন না। তাদের ক্ষেত অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আরও কয়েকদিন পরে যখন বৃষ্টি শুরু হবে, এরপর হয়তো দামটা কমে এলেও আসতে পারে, এরকমটি আমাদের জানিয়েছে। আর সরবরাহের কথা যদি বলেন, যে সরবরাহ তো স্বাভাবিকভাবেই কিছুটা ব্যাঘাত ঘটেছে, কারণ যেহেতু সবজি ক্ষেতে সবজিই নষ্ট হয়ে গেছে, সুতরাং সরবরাহ কিছুটা কমেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টমেটো, শসা, এই ধরনের সবজিগুলো। পটল, বেগুন যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের বাজার দর যদি আপনাকে একটু জানাতে চাই, সেক্ষেত্রে পটল চলছে 28 থেকে 30 টাকা কেজি, বেগুন চলছে 28 থেকে 30 টাকা কেজি, এবং টমেটোর এখন ভরা মৌসুম, তারপরেও পাইকারি বাজারেই টমেটো চলছে 20 টাকা কেজি, কাঁচামরিচ চলছে 45 থেকে 55 টাকা পর্যন্ত বিভিন্ন আকার এবং মান ভেদে কেজি। এবং এই যে গরমের মধ্যে সবথেকে চাহিদা বেড়েছে লেবুর। এই লেবুর দাম, যেটি কয়েকদিন আগেও ঈদের সময়ও আমরা দেখেছি 200 থেকে 300 টাকা প্রতি শ ছিল, অর্থাৎ প্রতি পিসের দাম ছিল 2 থেকে 3 টাকা, সেখানে পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা প্রতি পিস লেবু, অর্থাৎ 400 থেকে 500 টাকা শ। সুতরাং এই যে সবজির যে বাজার, এটি এখনও নিয়ন্ত্রণের মধ্যে নেই। এটি পাইকারি বাজার থেকে খুচরা বাজারের পার্থক্য সবজি ভেদে 5 থেকে 15-20 টাকা পর্যন্ত হয়ে যায় বিভিন্ন ধরনের সবজির চাহিদা অনুযায়ী। তারপরে আজকে শুক্রবার, সাধারণত শুক্রবারে একটু দাম সব ধরনের সবজির ক্ষেত্রে 2 থেকে 3 টাকা বেড়ে যায়, সেই প্রভাবগুলো এখন পর্যন্ত আছে। আর এই যে সবজির যে সরবরাহ, এটি আরও কয়েকদিন পরে হয়তো স্বাভাবিক হবে, যখন
বৃষ্টি নামবে। আবহাওয়া অফিস বলছে যে শনিবার থেকে এই উত্তরাঞ্চলে মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং রোববার থেকে বৃষ্টির সম্ভাবনার কথা এখনও পর্যন্ত জানিয়েছে তারা। যদি তাদের এই কথা ঠিক হয় তাহলে হয়তো রোববার থেকে বৃষ্টি হলে তারপরে কিছু সবজি ক্ষেতগুলো কিছুটা বাঁচবে এবং তারপরে হয়তো কিছুটা দাম কমে আসতে পারে। তবে গরমের কারণে যে সবজিটা একটু ভালো হয় অর্থাৎ সেটি হলো লাউ, সেটির দাম এখন পর্যন্ত কিছুটা হাতের নাগালের মধ্যে আছে। পাইকারি বাজারে লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 20 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য যে সব মশলা জাতীয় সবজি আছে, আলু, পেঁয়াজ, রসুন সব কিছুর দামই বাড়তি আছে। তো সব মিলিয়ে সাধারণ যে ক্রেতা আছেন তাদের নাভিশ্বাস উঠবে খুচরা বাজারে আজকে, এটা মনে হচ্ছে। তো আবির, এই ছিল পাইকারি কাঁচা বাজার থেকে আমার কাছে সবশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোদপুর থেকে এবার আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জে। মানিকগঞ্জ পৌরসভার হিজুলি বাজারে কৃষকরা সরাসরি উৎপাদিত সবজি বিক্রি করতে আনেন। এতে করে সব রকম সবজি পাইকারি দামে কিনতে পারেন ক্রেতারা। অন্যান্য খুচরা বাজারের চেয়ে বেশি মূল্য সাশ্রয় হয় এই বাজারে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন হিজুলি বাজার থেকে সহকর্মী আসাদ জামান। আসাদ, হিজুলি বাজারে ক্রেতাদের ভিড় কেমন হয়? এই বাজারের দরে কতটুকু সন্তুষ্ট ক্রেতারা? আবির, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি পৌরসভার হিজুলি বাজারে। এখানে ভোরবেলা থেকে কিন্তু মানুষ কেনাকাটা করতে আসে। তো এখানকার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যারা বিক্রেতা তারাই কিন্তু গেরস্থ কিংবা যারা কৃষক, আর কিছু সংখ্যক রয়েছে যারা স্থানীয় ব্যবসায়ী। অধিকাংশই হচ্ছে এখানে গেরস্থ এবং কৃষক, এবং তাদের যে উৎপাদিত যে সবজিগুলো সেগুলো কিন্তু তারা প্রতিদিন সকালবেলা নিয়ে আসেন এই বাজারটা। তো এখানকার ক্রেতা সমাগম কিন্তু প্রচুর, কারণ পৌরসভার অধিকাংশ মানুষই যারা সকালবেলা হাঁটতে বেরোন তারা কিন্তু এখানে হাঁটা শেষ করে কিন্তু তারা যাওয়ার সময় বাজার করে নিয়ে যান। তো মাছ, মাংস, শাকসবজি, দুধ সবই কিন্তু এই বাজারে পাওয়া যায়। ধরা চলে যে এটা একটা সুপার শপের মতো, এবং কম দামে কিন্তু এখানে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায়। আজকের বাজার দর যদি একটু বলি, বেগুন 40 টাকা বিক্রি হচ্ছে, ঝিঙা 40 টাকা, ধুন্দল 40 টাকা, ঢেঁড়স 35 টাকা, মিষ্টি কুমড়া 15 থেকে 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, লাউ বিক্রি হচ্ছে 40 টাকা, টমেটো 30 থেকে 35 টাকা, কাঁচামরিচের দাম একটু বেশি, সরবরাহ কম থাকার কারণে এখানে 100 টাকায় বিক্রি হচ্ছে, আর লেবু প্রতি হালি 15 টাকা দরে বিক্রি হচ্ছে, আর পটল 40 টাকায় বিক্রি হচ্ছে। তো এখানে কিন্তু প্রায় 150 মতো আপনার কৃষক এবং গৃহস্থ রয়েছে যারা প্রতিদিন এখানে বাজার করতে বাজারে তাদের সবজি নিয়ে আসেন। আর হিজুলি বাজারের নাম কিন্তু মোটামুটি মানিকগঞ্জের পৌরসভার সর্বত্রই মানুষের কাছে রয়েছে, এবং পছন্দের চাহিদায় কিন্তু রয়েছে এটা। তো এই ছিল সবজির বাজার থেকে সর্বশেষ সংবাদ। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানছিলাম সৈয়দপুর এবং মানিকগঞ্জ থেকে। তীব্র রোদে আগে ভাগেই পেকে যাচ্ছে টমেটো, খরায় মরে যাচ্ছে গাছ। ফলন ভালো হলেও দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না পঞ্চগড়ের টমেটো চাষিদের। গত বছরের চেয়ে দাম কমায় উৎপাদন খরচ তোলা নিয়েও শঙ্কায় চাষিরা। আরও জানাচ্ছেন লুৎফুর রহমান। 2 দশক ধরে পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো। এবারও 733 হেক্টর জমিতে আবাদ হয়েছে এই সবজি। তবে তীব্র তাপপ্রবাহে ক্ষতির মুখে চাষিরা। ফলন ভালো হলেও তীব্র রোদে তাড়াতাড়ি পেকে যাচ্ছে টমেটো। এছাড়া খরায় মরে যাচ্ছে গাছ। এ অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষক। এবছর টমেটোর দাম নিয়েও হতাশ চাষিরা। তারা বলছেন গেল বছর এই সময় প্রতিমণ টমেটো বিক্রি হয়েছে 500 থেকে 600 টাকা দরে, তবে এবার তা বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। 1 বিঘা জমিতে বীজ, পরিচর্যা, সার, কীটনাশক উত্তোলন বাবদ খরচ যেখানে 50,000 টাকা, সেখানে বিঘায় 200 মণ ফলনেও মিলছে না লাভের দেখা। ফলন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এখানে আমাদের এখন প্রোডাকশন খরচ অনেক বেশি। সেকা পানিতে কাম হয় না, যে সারের দাম তাতে প্রতি বিঘায় 30 থেকে 40,000 টাকা করে লস। কৃষকের মতো লোকসানের সংখ্যায় ব্যবসায়ীরাও। তারা বলছেন বাজারে আমদানি বেশি থাকায় কমেছে দাম, তবে আশা বিরূপ আবহাওয়া কেটে গেলে মিলবে ভালো দাম। গতবারে হাইব্রিড করেছি 550 টাকা মন বিক্রি করেছি, আর এইবারে 360 টাকা বিক্রি। এতে আমার দেখিতে আমার লাভ তো দূরের কথা, আসল ধরে টানা 350 থেকে 360 টাকা কিনতেছি আমরা। এটা কারণ বাজার ঢাকা বিক্রি করি। দীর্ঘদিন সংরক্ষণে এই অঞ্চলে দরকার হিমাগার নির্মাণ, সস তৈরির কারখানা স্থাপন সহ কিছু উদ্যোগ নিলে এ অঞ্চলে টমেটো কেন্দ্রিক কৃষি অর্থনীতি গড়ে উঠবে বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। এই টমেটো সংরক্ষণ ক্ষেত্রে যদি বেসরকারি পর্যায়ে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতো, বিশেষ করে আমাদের হিমাগার, বিশেষায়িত হিমাগার তৈরি হতো। এছাড়াও যদি আমাদের এই টমেটো পাল্প সংরক্ষণের ক্ষেত্রে যদি
কারখানা তৈরি হতো, তাহলে এই টমেটো আমাদের এখানকার কৃষি অর্থনীতিকে আরও বেশি মজবুত করতো এবং একটা শক্তিশালী ভিত গড়ে উঠতো, আর কৃষকরা বেশি লাভবান হতো। পঞ্চগড়ের মাটি ও আবহাওয়া গ্রীষ্মকালীন টমেটো চাষে উপযোগী হওয়ায় কৃষকরা এই সবজি চাষে ঝুঁকছেন। 2016-17 অর্থ বছরে জেলায় টমেটো চাষ হয়েছিল প্রায় 3000 হেক্টর জমিতে। তবে লোকসানের ঝুঁকিতে গত কয়েক বছরে চাষ কমেছে প্রায় 4 গুণ। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। নওগাঁর আত্রাই উপজেলার প্রত্যন্ত জাম গ্রাম এখন ফুলের গ্রাম হিসেবে পরিচিত। এ গ্রামের অন্তত 300 পরিবারের প্লাস্টিকের বিভিন্ন উপকরণ দিয়ে কৃত্রিম ফুল তৈরি করে জীবিকা নির্বাহ করছে, যেখান থেকে মাসে আয় হচ্ছে অন্তত 30 লাখ টাকা। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর পাঠানো প্রতিবেদন। নওগাঁর আত্রাই উপজেলার প্রত্যন্ত জামগ্রাম, যেখানকার মানুষের একমাত্র পেশা কৃষি হলেও বর্তমানে তারা প্লাস্টিকের ফুল তৈরি করছেন, যা চলছে প্রায় 30 বছর ধরে। তাই গ্রামটিও পরিচিতি পেয়েছে ফুলগ্রাম নামে। এই গ্রামের যুবক আতাউর রহমান গত 20 বছর ধরে তৈরি করছেন গোলাপ, শাপলা ও সূর্যমুখী সহ কয়েক ধরনের প্লাস্টিকের ফুল। প্রতিটি ফুল তৈরিতে খরচ হচ্ছে 4 থেকে 5 টাকা, যা বিক্রি করছেন 8 থেকে 10 টাকায়, যাতে প্রতি মাসে তিনি আয় করছেন 15,000 টাকা। এগুলা ফুলের 4 টাকা 5 টাকা খরচা, 8 থেকে 10 টাকা আমরা বিক্রি করি। শাপলা, সূর্যমুখী, গোলাপ, তারপরে মনে করেন যে মানিকচান, বিস্কুট, এগুলোই একই রকমেরই খরচা পড়ে, বিক্রি হয় একই দামে। শুধু আতাউর রহমান নন, প্রতিটি বাড়িতেই চলছে এই কর্মযজ্ঞ। অন্তত 300 পরিবার এখন প্লাস্টিকের ফুল তৈরির সঙ্গে জড়িত। এই গ্রাম থেকে প্রতি মাসে প্রায় 25 থেকে 30 লাখ টাকার ফুল উৎপাদন হয়। দোকানে থেকে কাগজ আনি, কাগজ এনে কাগজ কাটি, কেটে তার কাটি, কেটে কুটে বানান লাগে। আমাদের এই গ্রামটাই ফুলে সবাই এই ব্যবসাটা করেই মানে জীবন জীবিকা চালায়। ওই 4 মাস ব্যবসা করলে 50,000 টাকা লাভ আসে। 4 বছর থেকে আমরা এই ফুলের কাজ করি, করে আমরা এভাবে সংসার চালাই। তারপরে তো দিনে কাজ করলে চুটকি দিলে, পাইপ দিলে দিনে 150-250 টাকা ইনকাম হয়। আমরা বসে না থেকে সংসারের ধরেন যে বসে সংসারের যে কাজকর্মগুলো আছে সেগুলা কাজকর্মর ফাঁকে ফাঁকে এই কাজটা করি। এখানকার তৈরি করা ফুল চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। তবে গত কয়েক বছরের ব্যবধানে ফুল তৈরির উপকরণের দাম বেড়েছে অন্তত 30 থেকে 40%, যাতে লাভের পরিমাণ কিছুটা কমেছে। আগে যেরকম ফুলের দাম যেরকম ছিল এখন তেরকমই আছে, কিন্তু উপকরণের দাম বেড়ে গেছে। আগে ছিল এই কাগজের কেজি 200 টাকা, 220 টাকা, এখন হচ্ছে 250 টাকা কেজি। জামগ্রাম থেকে বছরে অন্তত 3.5 কোটি টাকার ফুল বিক্রি হয়। এখন নওগাঁ। দেশের বাইরের প্রসঙ্গ। কানাডার বড় বড় শহরে বাড়ির দাম হু হু করে বাড়ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে 2026 সাল নাগাদ উত্তর আমেরিকার দেশটিতে বাড়ি হয়ে উঠবে সোনার হরিণ। অন্যদিকে বাড়ছে বাড়ি ভাড়াও। টরন্টো, ভ্যাঙ্কুভারে এক রুমের সর্বনিম্ন মাসিক ভাড়াই এখন ঠেকেছে বাংলাদেশি মুদ্রায় 1 লাখ টাকা। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। আবাসন সংকটে হিমশিম খাচ্ছেন কানাডার বাসিন্দারা। স্থানীয় নাগরিকদের চেয়ে সমস্যা প্রকট অভিবাসীদের। এই অবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাসাবাড়ি নির্মাণ প্রকল্প চালু করা হলেও 2026 সালের মধ্যে তা আরও সংকটময় হবে বলে আভাস দিয়েছে কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন। সংস্থাটি বলছে বাড়ির দাম যে হারে বাড়ছে তাতে সামনের দিনে তা বেশিরভাগ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। নতুন বাড়ির প্রচুর চাহিদা রয়েছে, বাড়ির দাম কিন্তু আবার ঊর্ধ্বমুখী, এবং ইতিমধ্যে টরন্টো স্টার সহ বড় বড় পত্রিকাগুলো এই নিয়ে মতামত দিচ্ছেন যে বাড়ির দাম আবার বাড়বে। এবং রিয়েল এস্টেটের যারা এক্সপার্ট তারাও কিন্তু গত সপ্তাহ থেকে বলতে শুরু করেছেন যে বাড়ির দাম আবার বাড়তে শুরু করবে, এবং বাড়ির দাম অনেক বেশি বেড়ে গেলে অবাক হবার কিছু থাকবে না। বাজার অনুকূলে রাখতে বিদেশিদের ওপর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়ানো হয় চলতি বছরের শুরুতে। স্থানীয় বাসিন্দাদের জন্য বাড়িঘর সহজমূল্য করতে ও আকাশছোঁয়া দাম কিছুটা নাগালে ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হলেও তাতে খুব একটা পরিস্থিতি বদলাচ্ছে না। সরকারের যে সিদ্ধান্ত যে বিদেশি বিনিয়োগ বন্ধ, বিদেশি বিনিয়োগকারীরা এখন আর এখানে বিনিয়োগ করতে পারবেন না আবাসনে, তাতে আসলে আমাদের মার্কেটে খুব একটা এফেক্ট পড়েছে কিংবা পড়বে বলে আমি মনে করি না। তার বড় প্রমাণ হচ্ছে আপনারা জানেন এখন ইন্টারেস্ট রেট অনেক বাড়ানো হয়েছে।
যারা বাড়ি কিনবেন না, ভাড়া বাসায় থাকবেন, তারাও খরচের চাপে পড়েছেন। বাড়ি ভাড়াও বাড়ছে দ্রুত গতিতে। বিদ্যুৎ বিল বাড়ি ভাড়ার সঙ্গে আগে সংযুক্ত থাকলেও এখন তা আলাদা করে দেয়া হয়েছে অনেক স্থানে। মাসে এক রুমের ভাড়া প্রায় $1000, বাংলাদেশি মুদ্রায় যা 1 লাখ টাকার মতো। আয়ের বেশিরভাগ বাড়ি ভাড়ায় চলে যাচ্ছে অনেক স্থানীয় বাংলাদেশির। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা মানে ইহুদি বিদ্বেষ, এই সংক্রান্ত একটি বিতর্কিত বিল পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ধারণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ইসরায়েল বিরোধী আন্দোলনের প্রতিক্রিয়ায় বিলটি সামনে আসে। এটি আইনে পরিণত হলে বন্ধ হয়ে যেতে পারে বিশ্ববিদ্যালয়ের তহবিল। আর জানাচ্ছেন তানভীর জনি। ইহুদি বিদ্বেষ হলো একটি নির্দিষ্ট ধারণা যা ইহুদিদের প্রতি ঘৃণা প্রকাশে ব্যবহার করা হতে পারে। কিন্তু ইসরায়েল রাষ্ট্রকে আক্রমণ করে কিছু বলাও কি ইহুদি বিদ্বেষ? উত্তর না হবার কথা থাকলেও দেশটির সঙ্গে ইহুদিদের সংযোগ বিবেচনা করে এমনটি মনে করেন কেউ কেউ, যার তালিকায় ইসরায়েলের পরেই হয়তো এগিয়ে আছেন মার্কিন শাসকরা। আর তাই তো নাগরিক স্বাধীনতা গোষ্ঠীগুলোর বাধার মুখেও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হল ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে একটি বিতর্কিত বিল, যেখানে 1964 সালের ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেম্ব্রেন্স অ্যালায়েন্সের ইহুদি বিদ্বেষের সংজ্ঞা লিপিবদ্ধ করা হয়। এর ফলে ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতাও ইহুদি বিদ্বেষ হিসেবে বিবেচিত হবে। বিলটির পক্ষে 320 জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন 91 জন সদস্য। এখন অনুমোদনের জন্য পাঠানো হবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। সিনেটে পাশ হওয়ার পর বিলটি আইনে পরিণত হলে যেসব কর্মকাণ্ড ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা বা বিদ্বেষ তৈরি করতে পারে তা নিষিদ্ধ থাকবে। এছাড়া ইহুদি বিদ্বেষের চর্চার অভিযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তহবিলও বন্ধ করে দিতে পারবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ। বিলটি এমন সময়ে পাশ হলো যখন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। সমালোচকেরা বলছেন ইহুদি বিদ্বেষের সংজ্ঞাকে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমনে ব্যবহার করতে চাচ্ছে মার্কিন প্রশাসন। চরম সমালোচনার মুখেও ইসরায়েলকে সমর্থন জুগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। And calling on President Shafiq to resign if she cannot immediately bring order to this chaos. As Speaker of the House, I am committing today that the Congress will not be silent as Jewish students are expected to run for their lives and stay home from their classes hiding in fear. বিক্ষোভকারীদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন ইসরায়েলকে বর্জন করে। এছাড়া গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধের জোরালো দাবি জানায় তারা। মার্কিন পার্লামেন্টের অনেক সদস্যের মতে শিক্ষার্থীদের এসব আন্দোলন ইহুদি বিদ্বেষের শামিল। তানভীর জনি, এখন, বিশ্ব। খেলার প্রসঙ্গ। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতি সারতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রতিপক্ষকে দুর্বল না ভেবে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলবার প্রত্যয় শান্তর। আর জানাচ্ছেন শরীফ রওশন। টি-20 বিশ্বকাপের ডামাডোল বাজতে মাত্র 1 মাসের অপেক্ষা। এর আগেই দ্বিপাক্ষিক কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তা ঝালায়ে ব্যস্ত দলগুলোর ক্রিকেটাররা। বড় মঞ্চে লড়াইয়ের আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ভুল ত্রুটি আর সামর্থ্য যাচাই বাছাইয়ের শেষ সুযোগ জিম্বাবুয়ে সিরিজে। এই সিরিজে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে স্বাগতিকরা। আগেই বাছাই পর্বে উগান্ডার কাছে হেরে বিশ্বকাপের টিকিট হাতছাড়া হয়েছে জিম্বাবুয়ের। আসরে না থাকলেও সেই দলের সঙ্গেই পরীক্ষা নিরীক্ষার চেয়ে সিরিজ জিততেই মনোযোগ বাংলাদেশ অধিনায়কের। যে 15টা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য। সো প্রস্তুতি বলবো না, আমি বলবো যে প্রিপারেশন সুন্দর। আমরা কিভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। বিশ্বকাপের মতো বড় আসরে স্কোরবোর্ডে রান তুলতে প্রয়োজন দলের টপ অর্ডার থেকে লোয়ার অর্ডারদের অংশগ্রহণ। ফিল্ডিংয়ে সমান গুরুত্ব থাকবে এই সিরিজে বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আমরা ফিল্ডিং নিয়ে প্রত্যেকটা প্লেয়ার ওই কমিটমেন্টটা শো করে প্র্যাকটিসে, এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে ওই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা করছেন। লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করে, তাসকিন, তানজিদ সাকিব, সাইফুদ্দিন, রিশাদ, ইভেন শরীফুল, সবাই কিন্তু মোটামুটি ব্যাটিং করতে পারে। সো কম্বিনেশন ওয়াইজ খুব ভালো একটা অবস্থানে আমরা আছি। এদিকে বিশ্বকাপে খেলতে না পারার হতাশা বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে ভুলতে চায় সফরকারী জিম্বাবুয়ে দল। তবে কি ব্যবধানে জিতবে সে বিষয়ে মন্তব্য করতে নারাজ প্রতিপক্ষ দলের অধিনায়ক।
We've come here with the right mindset, and we've come here preparing really well for the series. So inshallah, we have come here to win as well, and so has Bangladesh. So answering that question in a way where if I say that we'll win 3-0 or 4-0 or 5-0, I think it will be extremely disrespectful towards Bangladesh. So, and also if I think Bangladesh are going to beat us 3-4, 5-0, then it's equally disrespectful to my own country and the preparation that we've had. এদিকে সবশেষ জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল 22 সালে 3 ম্যাচের সিরিজে সেবার হারে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা সিরিজের পর বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাস বাড়াতে এবার জয় দিয়ে সিরিজ শেষের চ্যালেঞ্জ বাংলাদেশের। শরীফ রওশন, এখন। এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।